সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। ভীষণ গরম, বাট তার মধ্যেও ভিডিও বানাতে হবে কারণ বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে। প্রচুর ট্রান্সফার মার্কেটে কিন্তু বাজিং চলছে, তার মধ্যে ম্যাক্সিমাম যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো অথেন্টিক রয়েছে সেই ব্যাপারগুলো শেয়ার করব। কিন্তু শুরুতেই যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আগামীকালের ম্যাচটা, যে ম্যাচটা ভীষণভাবে মোহনবাগানের জন্য একটা মাস্ট উইন গেম এবং অবশ্যই 90 মিনিটের মধ্যে +2 গোল ডিফারেন্সে রেজাল্ট বা স্কোর লাইন রেখে কিন্তু ম্যাচ শেষ করা দরকার মোহনবাগানের জন্য। আর যদি আগে যেটা রেজাল্ট ছিল ফার্স্ট লেগে 2-1 ইন ফেভার অফ ওড়িশা এফসি এবং কালকের ম্যাচের 90 মিনিটের স্কোর লাইন যদি এগ্রিগেটে ড্র থাকে দুটো টিমের, তাহলে আমরা আরও একটা 30 মিনিটসের এক্সট্রা টাইম দেখব এবং সেখানেও যদি ফয়সালা না হয় তাহলে আমরা দেখব পেনাল্টি শ্যুট আউট। কিন্তু একে গরম রয়েছে আর অলরেডি মোহনবাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত টিকিটস কিন্তু সোল্ড আউট। তো এতক্ষণ কারো ধৈর্য থাকবে না, আমরা অবশ্যই চাইবো 90 মিনিটের মধ্যে মোহনবাগান যেন ম্যাচটা জিতে মাঠ ছাড়ে এবং আমরাও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারি। তো অবশ্যই কালকে যাচ্ছি, একটা ইলেকট্রিফাইং ম্যাচ দেখতে পাবো, হাবাস ভার্সেস লোবেরা ফাইট দেখতে পাবো এবং সম্ভবত আইএসএলে আমরা শেষবারের মতো এই দুজন মাস্টারমাইন্ড কোচকে মুখোমুখি দেখতে পারি। তার কারণ হচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাবাস, তিনি কিন্তু অফিসিয়ালি এবার রিটায়ারমেন্টের পথে হাঁটতে পারেন। বহু দশক হয়ে গেল, বছর বলাটা ভুল হবে, এত দিন, এত দশক, এত বছর ধরে বিভিন্ন ক্লাব দেশের দায়িত্ব তিনি নিয়েছেন। একদম সেই বলিভিয়াকে 90s শেষে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে যাওয়া, ব্রাজিলের কাছে হারা, এই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট থেকে শুরু করে লা লিগাতে কোচিং করানো এবং অবশ্যই মোহনবাগানকে একদম লেটেস্ট আইএসএল লিগ শিল্ড দেওয়া। তার কেরিয়ারটা কিন্তু ভীষণ বড় এবং সেটাকে তিনি আপাতত এখানে থামাতে চাইছেন। এবার থেকে তিনি হয়তো একজন অ্যাডভাইজার বা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করে যাবেন, যেটা যে কোনো টিমের জন্য ভীষণভাবে ভালো। কিন্তু যেহেতু মোহনবাগানের সাথে বা স্পেশালি সঞ্জীব গোয়েঙ্কার সাথে অ্যান্তোনিও লোপেজ হাবাসের সম্পর্ক ভালো, তো ফাইনালি দেখা যাক কী হয়। কিন্তু হ্যাঁ, এটা একটা পসিবিলিটি বহু দিন থেকে উঠে আসছে যে হাবাস কিন্তু পরবর্তী সিজনে তিনি আর কোচিংয়ের কাজটা চালিয়ে যাবেন না, তিনি এবার একটু রেস্ট নিতে চান, এবার তিনি একটু খুব আরামে বাকি যে ফুটবল তার জীবনটা রয়েছে সেটাকে তিনি উপভোগ করতে চান। রোজকার যে প্র্যাকটিস লাইভ, রোজকার যে ট্রেনিংয়ের লাইভ, রোজকার যে ট্যাকটিক্স বানানো, সাইড লাইনে থাকা, এটা থেকে তিনি একটু বিরতি নিতে চাইছেন এবং অবশ্যই তার মতো একজন ভেটারেন কোচ এই এজে দাঁড়িয়ে এটাকে অন্ততপক্ষে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। নেক্সট যে ব্যাপারটা বলা রয়েছে সেটাও কিন্তু আমাদের মতো একজন সাধারণ ফুটবল ফ্যানের কাছে ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাওয়ার একটা ব্যাপার। একদিকে তো স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু, তারা আই লিগে প্রমোট পেয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছে তারা আই লিগ 2-এ, কিন্তু আরও একটা টিম ডেম্পো এসসি, তারাও কিন্তু আই লিগে ফিরছে বহুদিন পর। 5বারের আই লিগ চ্যাম্পিয়ন, এনএফএল এবং আই লিগ মিলিয়ে 2বার এনএফএল, 3বার আই লিগ চ্যাম্পিয়ন, তারা ফিরছে আবারও আই লিগে। এটা একটা ভীষণ বড় ব্যাপার এবং আমরা যারা ছোটোবেলাতে ফুটবলটা আস্তে আস্তে দেখতে বা বুঝতে শুরু করছিলাম, সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু ডেম্পোর যে একটা কোথাও ডমিনেশন সেটা শুরু হচ্ছিল, সেটা বহু বছর ধরে চলেছে। অনেক ভালো ভালো ইন্ডিয়ান ফুটবলার, অনেক ভালো ভালো বিদেশি রিক্রুটমেন্ট আমরা ডেম্পোতে একসময় দেখেছি এবং সেই ডেম্পো কিন্তু ফিরে আসছে। সমীর নায়েক, প্রাক্তন ডেম্পো প্লেয়ার, প্রাক্তন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্লেয়ার, আপাতত টিমের কোচ, তিনি কিন্তু ডেম্পোকে সেকেন্ড ডিভিশন আই লিগ 2 থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে নিয়ে গেলেন এবং দেখা যাক ডেম্পোর এই ভালো রানটা কত দিন অবধি বজায় থাকে। কারণ আমরা সিরিয়াসলি আইএসএলে কিন্তু ডেম্পোকে দেখতে চাই, কারণ একটা সময়ে ডেম্পোর সাথে বাংলার দুই প্রধানের যে রেষারেষি, যে ফাইট, সেটা কিন্তু বহুদিন ধরে এনএফএল বা আই লিগে ছিল এবং ক্লাসিক ম্যাচ মানা হতো ডেম্পো ইস্টবেঙ্গল বা ডেম্পো মোহনবাগান যখন মুখোমুখি হতো। তো ডেম্পোর জন্য আমাদের তরফ থেকে লটস অফ কংগ্রেচুলেশনস। বহুদিন পর আবারও ডেম্পোকে, সেই নীল জার্সিটাকে আই লিগের মঞ্চে দেখতে পাবো। এরপর যদি ঢুকি ট্রান্সফার মার্কেটের দিকে, তাহলে কিন্তু সেখানে প্রচুর বিষয় নিয়ে কথা হচ্ছে, প্রচুর আপডেট রয়েছে, বেশ কিছু ব্যাপার অফিসিয়াল হয়ে যাচ্ছে, প্লেয়ার পেন পেপারে সিগনেচার করে ফেলছে, বেশ কিছু অ্যাডভান্স লেভেলে রয়েছে এবং বেশ কিছু ফ্রেশ রিউমার রয়েছে। প্রথমেই যদি বলি চেন্নাইন এফসির কথা, তাহলে কিন্তু 3জন প্লেয়ারকে নিয়ে কথা রয়েছে। নাম্বার 1 গুরকিরত সিং অফিসিয়ালি কিন্তু সিগনেচার করে ফেলেছে 3 বছরের চুক্তিতে। গুরকিরত কিন্তু চেন্নাইন এফসিতে মুম্বাই থেকে মুভ করছে, এটা গুরকিরতের জন্য একটা ভালো মুভ এবং ওয়েন কোয়েলের আন্ডারে থাকবে। অবভিয়াসলি পিটার কাটকির আন্ডারে যতটুকু সুযোগ পেয়েছে কাজে লাগানোর চেষ্টা করেছে, বাট দেখো যে টিমে বিপিন রয়েছে, ছাংতের রয়েছে, বিক্রমের মতো প্লেয়ার রয়েছে, আয়ুষ চিকারা ফিরে এলে আয়ুষ চিকারা রয়েছে, তো সেখানে গুরকিরতের জন্য গেম টাইমে কিন্তু প্রবলেম হচ্ছিল, যেটা চেন্নাইতে গিয়ে হয়তো মিটতে পারে।
দেখা যাক কতটা মেটে। কিন্তু গুরকিরতকে নেওয়াটা চেন্নাইয়ের জন্য ভীষণ বড় একটা মাস্টার স্ট্রোক হয়ে গেল। অলরেডি রাহিম আলী পারফরমেন্সের মধ্যে রয়েছে, কিয়ান নাসিরিকে চেন্নাইন এফসি নিচ্ছে, তার সাথে গুরকিরত, ইয়াং ইন্ডিয়ান ফরওয়ার্ড লাইন কিন্তু ভীষণভাবে স্ট্রং হয়ে গেল চেন্নাইন এফসির। দ্বিতীয় যে প্লেয়ার সেটা হচ্ছে গ্ল্যান মার্টিন্স, তার সাথেও কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে মোহনবাগান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু 2026 অবধি কন্ট্রাক্ট রয়েছে, বাট সেটা হয়তো মোহনবাগানের তরফে মিউচুয়ালি টার্মিনেটেড হয়ে যেতে পারে এবং সেখানে চেন্নাইন এফসি তাকে নিয়ে নিতে পারে। এবং থার্ড যে প্লেয়ার, সেই প্লেয়ার কিন্তু মোহাম্মদ নওয়াজ, গোলকিপার, তাকে কোথাও আপাতত অফার দেওয়া হয়েছে এবং সেই নেগোসিয়েশন কিন্তু জারি রয়েছে চেন্নাইন এফসিতে আন্ডার ওয়েন কোয়েল জয়েন করার ক্ষেত্রে। নওয়াজ রেগুলার বেসিসে একটা সময় ভালো খেলেছে, বাট মুম্বাইতে যখন গেছে বা বিশেষ করে ফুটবল আছেন পা যখন থেকে খুব ভালো খেলতে শুরু করেছে, নওয়াজ কিন্তু পুরোপুরি বেঞ্চড হয়ে গেছে। তো সেই নওয়াজ যদি চেন্নাইতে গিয়ে আবারও পুরোনো ফর্ম ফিরে পায় তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে। এরপর অবশ্যই কথা বলতে হবে বেঙ্গালুরু এফসি নিয়ে। দেখো, বেঙ্গালুরু এফসি গত কয়েকদিনে অন্ততপক্ষে ট্রান্সফার মার্কেটে ভীষণ অ্যাক্টিভলি কাজ করছে। ওরা প্রথমেই যেটা চাইছে যে বিদেশি যে 6 জন রয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি ফিক্স করে নিতে, তারপর ওরা কিছু ডোমেস্টিক মুভমেন্ট করবে। ডোমেস্টিক ওদের খুব বেশি যে চেঞ্জ দরকার এটা নয়, ওদের মোটামুটি ডোমেস্টিক ঠিকঠাক রয়েছে, বাট ফরেন যে 6টা প্লেয়ারের কোটা রয়েছে সেটা কিন্তু ওদেরকে খুব সাবধানে এবং খুব ক্যালকুলেটিভ ওয়েতে কমপ্লিট করতে হচ্ছে। যার মধ্যে আজকে একটা কনফার্মেশন বেরিয়েছে, সেটা হচ্ছে আলবার্তো নুগুয়েরা কিন্তু মুম্বাই সিটি থেকে বেঙ্গালুরুতে তার ডিল কমপ্লিট করেছে, সিগনেচার অলরেডি কমপ্লিট হয়েছে। দ্বিতীয় যে নামটা গত কয়েকদিন থেকে বড় রিমোর স্তরে রয়েছে সেটা আপাতত অ্যাডভান্সিংয়ের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে দিমিত্রি ডিয়ামান্টাকোস। এটা যদি হয় তাহলে কেরালা ফ্যান্সরা সিরিয়াসলি ভীষণভাবে রাগ, দুঃখ সব কিছু কিন্তু এসে সোশ্যাল মিডিয়াতে উজাড় করে দেবে, কারণ রিসেন্ট টাইমসে বেঙ্গালুরুর সাথে যে কেরালার সম্পর্ক একদমই কিন্তু ভালো না। তো সেই জায়গা থেকে যদি দিমিত্রি, তাদের অন্যতম পছন্দের প্লেয়ার, ফাইনালি বেঙ্গালুরুতে মুভ করে তাহলে বড় ব্লো তাদের জন্য। থার্ড যে নামটা রয়েছে সেটা কিন্তু হুগো বুমো। হুগো কিন্তু শোনা যাচ্ছে যে অ্যাডভান্স নেগোসিয়েশনে রয়েছে বেঙ্গালুরুর সাথে এবং একটা রেকর্ড ডিলে কিন্তু বেঙ্গালুরু হুগো বুমোকে নেওয়ার জন্য এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা করছে। মোহনবাগানের সাথেও কথাবার্তা চলছে, হুগোর এজেন্টের সাথেও কথাবার্তা চলছে। একটা রেকর্ড ট্রান্সফার ফি, তার সাথে একটা ভারী অ্যামাউন্টের স্যালারি কিন্তু হুগোর জন্য টেবিলে অলরেডি রয়েছে। দেখা যাক সেই মুভটা কত তাড়াতাড়ি কমপ্লিট হয়, নাকি আরও কিছু ব্যাপার তার সাথে জড়িয়ে থাকে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার যে হুয়ান ফেরান্দো, তিনি নাকি বেঙ্গালুরু এফসির কোচ হতে পারেন। গত কয়েকদিনে এই নিয়ে কিন্তু স্ট্রং রিউমার বেরিয়ে আসছে। যদি ফেরান্দো হয় তাহলে আমি বলবো যে একটা সো ডিসিশন হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে জারাগোজা, হি ইজ কমপ্লিটলি আ ডিফেন্সিভ কোচ, সেখানে কিন্তু ফেরান্দো অনেক বেশি অ্যাটাকিং মাইন্ডেড একজন কোচ, এবং যতটা প্রেশার কলকাতার ফুটবলে মোহনবাগানের ক্ষেত্রে তার ছিল ততটা প্রেশার কিন্তু বেঙ্গালুরুর ক্ষেত্রে নাও থাকতে পারে। এবং সেখানে যদি ভালোভাবে একটা সিজন কাটাতে পারে ফেরান্দো, তাহলে অবশ্যই ফেরান্দোর যে নার্ভাসনেস ছিল সেটা হয়তো কিছুটা কাটতে পারে, কারণ ওখানে অনেকটা ফ্রিলি কাজ করা যাবে। মোহনবাগানের চাপ নিয়ে কাজ করাটা অনেক কোচের পক্ষে এর আগে সম্ভব হয়নি। ফেরান্দোও সেটা এই সিজনে বুঝতে পেরেছে একটা সময় স্লিপ করে যাওয়ার পর থেকে। তো দেখা যাক সেটা হয় কি না। বলছি না যে খুব হাই প্রোফাইল একজন কোচ বেঙ্গালুরুর এসে সিচুয়েশন বদলে দেবে, যেটা আলবার্তো রোকা করতে পেরেছিল বা যেটা কিছুটা কার্লোস কুয়াদ্রাত করতে পেরেছিলেন, তারপরে কিছুটা সাইমন গ্রেসন তিনিও করতে পেরেছেন। হয়তো সেই লেভেলে মানে উঠে যাওয়াটা খুব তাড়াতাড়ি বলা হয়ে যাবে, বাট স্টিল অন্ততপক্ষে যতটুকু ওর মধ্যে কোয়ালিটি রয়েছে সেখান থেকে বেনিফিট কিন্তু বেঙ্গালুরু এফসি পাবে। তো দেখা যাক হুয়ান ফেরান্দো আবারও ইন্ডিয়াতে ফেরে কিনা, আবারও নতুন একটা ক্লাবের দায়িত্ব তিনি নেন কিনা। না, লাস্ট অবশ্যই কথা বলতে হবে দুই প্রধানকে নিয়ে, যার মধ্যে প্রথমে অবশ্যই ইস্টবেঙ্গলের কথা। একদিকে যেমন নিন্থই মিতের ডিলটা প্রায় ক্লোজ হয়ে আসছে, 3 বছরের একটা চুক্তি প্রায় এই মুহূর্তে চূড়ান্ত হয়ে গেছে, টার্মস এগ্রি হয়ে গেছে বলে এই মুহূর্তে শোনা যাচ্ছে। তো দেখা যাক সেটা কত তাড়াতাড়ি অফিসিয়ালি পেন পেপারে সিগনেচার হয়। বেঞ্চ স্ট্রেংথ কিন্তু এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের বাড়বে। অলরেডি রাইট উইংয়ে ভালো ভালো প্লেয়ার কিছু রয়েছে, বাট নিন্থই এসে যাওয়া মানে 23 বছর বয়স, 3 বছরের চুক্তি 26 অবধি পেয়ে গেল, তো একটা ভালো চুক্তি আমি বলবো। দ্বিতীয় যে প্লেয়ার সেইটা হলে কিন্তু একটা বড় ব্লো সিগনেচার হয়ে যাবে, সেটা হচ্ছে প্রীতম কোটাল। বাঙালি প্লেয়ার, দীর্ঘদিন ধরে মোহনবাগানকে সার্ভিস করেছে, আইএসএলে বেশ কিছু ক্লাবের হয়ে খেলা হয়ে গেছে, পুনে, দিল্লি, কেরালা বহু ক্লাবই হয়ে গেল। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তাকে নিয়ে আসাটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সিগনেচার, বাট এখনও অবধি সেটার খুব বেশি যে মুভমেন্ট হয়েছে বা একদম ডিলের খুব কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে এরকমটা না। যেহেতু ওর সাথে অলরেডি কন্ট্রাক্ট রয়েছে কেরালার, তো কেরালা একটা ভালো ট্রান্সফার ফি আদায় করার চেষ্টা করবে এবং এক সিজনে 2 জন টপ কোয়ালিটি ডিফেন্ডারের
কাছে অফার, দুজনকে ছেড়ে দেওয়াটা কতটা কেরালা রিস্ক নেবে সেটাও একটা ব্যাপার। যেহেতু অলরেডি মোহনবাগানও কিন্তু চাইছে হার্মিপাম রুহিভাকে সই করাতে, এবার ইস্টবেঙ্গল চাইছে প্রীতম কোটালকে সই করাতে, দুজন টপ কোয়ালিটি ডিফেন্ডারকে তারা এক সিজনে ছাড়বে কিনা দ্যার ইজ এ বিগ ডাউট। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল কিন্তু পজিটিভলি চেষ্টা করছে প্রীতম কোটালকে সই করানোর জন্য। নাও লাস্ট যদি মোহনবাগানের কথা দিয়ে শেষ করি, তাহলে প্রথম যে ব্যাপারটা রয়েছে সেটা অনেক মোহনবাগান সমর্থক বা অনেক ফুটবল অ্যানালিস্ট তারা রোজ বুঝতে পারেন যে একটা সিগনেচার কিন্তু মোহনবাগানে মাস্ট হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ভিসেল কাইতের একজন ব্যাকআপ গোলকিপার লাগবে, একটা কোয়ালিটি ব্যাকআপ গোলকিপার লাগবে, ইয়াং গোলকিপার লাগবে, যে অন্ততপক্ষে যেগুলো লেস ইম্পর্ট্যান্ট ম্যাচ রয়েছে বা অন্ততপক্ষে যে টুর্নামেন্টগুলোতে ভিসেল কাইতকে না নামালেও চলবে, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই গোলকিপার কিন্তু নিজের কাজটা করতে পারবে, এরকম একটা গোলকিপার লাগবে। অবশ্যই আর সানোয়ার শেখের মতো ইয়াং একটা গোলকিপার রয়েছে, বাট ওর যে কনফিডেন্স লেভেল বা ওর যে কোয়ালিটি, তার থেকে বেটার গোলকিপার কিন্তু মোহনবাগানে লাগবে। ভিসেল কাইত থ্রু আউট দ্য সিজন খুব ভালো খেলে, বাট কিছু কিছু ম্যাচে এই রেগুলার বেসিসে খেলার ফলে কি হয়, একটা দুটা ম্যাচে ফর্ম ডিপ হয়ে যায়। তো প্রত্যেকটা টিমে কিন্তু যখন ব্যাকআপ একটা গোলকিপার থাকে, তখন সিনিয়র বা বেস্ট যে গোলকিপার রয়েছে তার একটু হলেও প্রেসার কম থাকে, বা টিমেরও সেই ক্ষেত্রে কোচেরও চাপটা কম থাকে। দেখা যাক সেই কোনো নতুন গোলকিপার আসে কিনা। এবং এর সাথে আরও একটা ইনপুট এই মুহূর্তে ঢুকেছে, বাট এটা নিয়ে আমি খুব ডিটেলসে কিছু বলতে চাই না, যেহেতু নাম ধাম কোনো আতাপাতা কিছুই নেই আমার কাছে, যে মোহনবাগান একজন ইরানিয়ান সেন্টার ব্যাকের খোঁজে রয়েছে। মোহনবাগান একজন কোয়ালিটি ইরানিয়ান সেন্টার ব্যাক যে গার্ল প্রো লিগে খেলছে, এরকম কাউকে একটা ট্রাই করার জায়গাতে রয়েছে, এরকম একটা কোনো প্লেয়ারের সাথে আপাতত কথাবার্তা চলবে, এরকম একটা জায়গাতে রয়েছে। বাট আমি আবারও বলছি, নাম দাম কিছু জানি না, সেই কারণে ইন ডিটেলসে কিছু বলতে পারলাম না। হয়তো এটা নিয়ে কেউ রঙিয়ে চড়িয়ে কিছু বলতে পারে, বাট যেটা আমি জানি না সেটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। এই ব্যাপারটা এরকম না যে নতুন কোনো একটা ব্যাপার যে মোহনবাগানের টার্গেটে মিডল ইস্টের প্লেয়ার বা ওয়েস্ট এশিয়ান কান্ট্রির কোনো প্লেয়ার টার্গেটে থাকলো। এর আগে বহুবার বেশ কিছু প্লেয়ারকে কিন্তু টার্গেট করা হয়েছে, অফার অফ দি রিচ করেছে, নেগোসিয়েশন হয়েছে, অনেক সময় সেই ডিল কিন্তু ফাইনালি ফরওয়ার্ড হয়নি বা তার থেকে বেটার প্লেয়ার মোহনবাগান পেয়ে গেছে। তো এই সিজনে মানে আপকামিং সিজনেও শোনা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু ইরান থেকে সেন্টার ব্যাক নিয়ে আসতে পারে। দেখা যাক সেটা যদি হয় তাহলে একটা ভালো সিগনেচার অবভিয়াসলি হবে, কারণ এই ধরনের যারা মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে আসে বা ওয়েস্ট এশিয়ান কান্ট্রিগুলো থেকে আসে, যারা আমাদের থেকে অন্ততপক্ষে র্যাঙ্কিংয়ে অনেকটা হাই, তাদের কোয়ালিটি কিন্তু মাচ বেটার থাকে। এবং এশিয়ান কোটার জন্য এই জায়গা থেকে প্লেয়ার নিয়ে আসাটা, এটা অনেক সময় অনেক ফুটবল ফ্যান মনে করে যে বেটার ইনভেস্টমেন্ট হয়, রাদার কি অস্ট্রেলিয়া থেকে এত প্লেয়ার সবসময় খোঁজার দরকার পড়ে না। কিছু কিছু প্লেয়ার অস্ট্রেলিয়া থেকে এসে ভালো খেলে, বাট ম্যাক্সিমাম সময় অস্ট্রেলিয়ান যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু ফেলই করে। তো দেখা যাক মোহনবাগানের ডিফেন্সের যে নতুন রিক্রুটমেন্ট হবে সেটা ফাইনালি কোন কোন দেশ থেকে হয়। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।